তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের ভিন্ন মত। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। সরবরাহ বাড়ালেও ফিলিং স্টেশনে কমছে না ভোগান্তি। ভোরবেলা আসতে হয় সিরিয়াল দেওয়ার জন্য। কোনো পাম্পে তো দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পর বলে যে তেল নাই। একটা সময় আইসা সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পের থেকে তেল নিতে পারি নাই। ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত এসালম গ্রুপের সঙ্গে সমঝোতার সুযোগ নেই জানালেন অর্থমন্ত্রী। পাচারের অর্থ ফেরত আনা সম্ভব। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। অনলাইনে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে নানা জটিলতায় ভোগান্তি পেতে ব্যবসায়ীরা সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের দামের প্রভাবে মূল্যস্ফীতি নিয়ে ভিন্ন মত সরকারের কর্তা ব্যক্তিদের। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দামে বাড়বে পণ্যের দাম, বাড়ানো হচ্ছে বাস ভাড়াও। আর বিকালে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম যেটুকু বেড়েছে তাতে মূল্যস্ফীতি হবে না, বাড়বে না পণ্যের দাম। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি 9% কাছাকাছি। নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষের যখন হাঁসফাঁস দশা, তখন মরার উপর খাড়ার ঘা হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানো। এর প্রভাবে এরই মধ্যে বাজারে বাড়তে শুরু করেছে সব পণ্যের দাম। তবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব নিয়ে সরকারের মন্ত্রী এবং উপদেষ্টাদের পর্যবেক্ষণ ভিন্ন। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পরিবহনের যৌক্তিক ভাড়া বাড়ছে, বাড়বে জিনিসপত্রের দামও। ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। এদিকে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করলেন, মূল্যস্ফীতি হবে না। জ্বালানি তেলের সামান্য দাম বাড়ায় কতটা প্রভাব পরিবহন এবং নিত্যপণ্যের দামে পড়বে দিলেন তার ব্যাখ্যা। 30 লিটার তেল লাগে চিটং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। বাজারে পণ্যের দাম নজরদারি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। মন্ত্রী বলেন, তেলের দামের কারণ দেখিয়ে কেউ পণ্যের দাম বাড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। দাম বাড়লেও এখনো পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইনকে আতঙ্কজনক বলছেন সরকারের মন্ত্রী উপদেষ্টারা। তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত আর পাচার বন্ধ না হলে এই সমস্যা মিটবে না বলছেন তারা। 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে, আপনাদের মাধ্যমে আপনারাও বলে, এটাকে যাতে কমিয়ে আনা যায়। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সরকার সরবরাহ বাড়ানোর ঘোষণা দিল, রাজধানীর জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। মঙ্গলবারেও বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে গ্রাহকদের সীমাহীন ভোগান্তি আর দীর্ঘ লাইন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ার সুফল এখনো পৌঁছায়নি তাদের হাতে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। সূর্যের প্রখর রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলেও চাকা থমকে আছে পেট্রোল পাম্পের লাইনে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর চিত্র এটি। কোথাও তেলের লাইন মূল সড়ক ছাড়িয়ে অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে অকটেন 20% ও পেট্রোল ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দেয়া হলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি।
রাত 12টার সময় বেরোয়, 1টার সময় আইসা সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পের থেকে তেল নিতে পারি নাই। আবার এখন রাতেরবেলা বিকালবেলা 3টার সময় অফিস, কখন বাসায় যাব, কখন ফ্রেশ হব, কখন অফিস করব, ঘুমায়ও নাই। ভোরবেলা আসতে হয় সিরিয়াল দেওয়ার জন্যে। কোনো পাম্পে তো দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পর বলে যে তেল নাই। মানে এই ভোগান্তিটাতে এখনও রয়ে গেছে। কিছু কিছু পাম্পে শুনি যে সিরিয়াল কম নিয়ে আর কি ওরা তেল পাইয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে তো দেখলাম উল্টা চিত্র। তবে সরবরাহ না বাড়ার পেছনে গ্রাহকদের অভিযোগ মানতে নারাজ পাম্প সংশ্লিষ্টরা। তারা বলছেন ঘোষিত অতিরিক্ত তেল এখনও ডিপো থেকে পাম্পে পৌঁছায়নি। অন্যদিকে মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কেনায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। আমাকে 18,000 অকটেন দিচ্ছে আর 13,500 করে ডিজেল দিচ্ছে গত কয়েকদিন, কিন্তু সরকারের যে 20% কথা বলা হয়েছে ওইটা এখনো বৃদ্ধিটা আমরা পাইনি। আমাদের মন্ত্রী মহোদয়রা বলতেছে তেলের কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা ওইভাবে যেভাবে তেল পাচ্ছি আমরা ওইভাবে দিচ্ছি। সরকারি ঘোষণা আর পাম্প মালিকদের দাবির মাঝখানে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। জ্বালানি সংকটের এই মেঘ কবে কাটবে, এখন সেই অপেক্ষার প্রহর গুনছেন নগরবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত এসালম গ্রুপের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ বিএনপির অর্থনৈতিক পরিকল্পনায় নেই। এসালম ও বিক্সিমকোর পাচার করা অর্থ উদ্ধারে 6 দেশের কাছে আইনি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে সরকার। মঙ্গলবার সংসদ প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রীর আশা আওয়ামী আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 2009 থেকে 2024 আওয়ামী লীগের এই শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বর্তমান বাজার দরে যার পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। বছরে গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার এই অর্থ ফেরত আনার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। অর্থ আত্মসাতের ঝুঁকি তৈরি হয়। ক্ষমতায় আসার পর সেই প্রচেষ্টা আরও জোরদার করেছে বিএনপি সরকার। মঙ্গলবার সংসদকে অর্থমন্ত্রী জানান, এসালম গ্রুপের পাচারকৃত অর্থ উদ্ধারে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস, জার্সি ও সিঙ্গাপুর এবং বেক্সিমকো গ্রুপের জন্য যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আইনি সহায়তা চেয়েছে ঢাকা। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আর্থিক দুর্নীতিতে কারোর সঙ্গে আপোষ করেনি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ $7,800 কোটি। তবে ক্ষমতা গ্রহণের পর গত 2 মাসে $9 কোটি পরিশোধ করেছে সরকার। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। অনলাইনে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে নানা জটিলতার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এনবিআর চেয়ারম্যানের সহায়তা চেয়েছেন তারা। তাৎক্ষণিক সমস্যার সমাধানের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধ করতে গিয়ে নানামুখী জটিলতায় পড়ছেন ব্যবসায়ীরা। পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি, রিটার্ন দাখিল আর সিস্টেম ডাউনের কারণে সময় মতো কর পরিশোধে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। ফলে জরিমানার আশঙ্কায় দিন কাটাচ্ছেন অনেক ব্যবসায়ী। এমন বাস্তবতায় মঙ্গলবার প্রাক বাজেট আলোচনায় অনলাইন ভ্যাট প্রদানে ভোগান্তি নিরসনের দাবি জানান ব্যবসায়ীরা। সব থেকে ক্ষতিগ্রস্ত কারণ হলো মিস ডিক্লারেশন। আপনি যদি মিস ডিক্লারেশন প্রতিরোধ করতে পারেন, আপনার রেভিনিউ আমি মনে করি 50% বেড়ে যাবে। ব্যবসায়ীদের ভোগান্তি কমিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। এখন দেখা যাবে তখন আপনি ইম্পোর্ট করছেন, সব কমার্শিয়াল ইম্পোর্ট বাসাবাড়িতে ব্যবহার হবে, কিন্তু আপনি এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল বলে কম ডিউটি দিয়ে মাল নিয়ে আসেন। এটা ঢাকা পেছে না মুশকিল। শুনেন, আমি তো দেখেছি এই 1.5 বছরে, মানে আমাদের এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো এটা। তিনি বলেন, ভ্যাট আদায়ে দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণেই ভাবমূর্তি সংকটে পড়ছে এনবিআর। মনিটরিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল প্রত্যেকটা জায়গাতেই। এখন তুমি রিটার্ন চিঠি দাও তাদেরকে,
দেন তাদেরকে কৈফিয়ত তলব করো, তারপরে তুমি ডিপার্টমেন্টাল অ্যাকশনে চলে যাও। আলোচনায় ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের ব্যবসায়ীরা স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দিয়ে ভ্যাট আরোপের দাবি জানান। বড় দরজা থাকে, এগুলো ধাক্কাতে আসতে পারে না। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। ধন্যবাদ।